आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার নিয়ে। লেখক প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার। এর আগে আমাদের তেলেনাপোতা আবিষ্কারের উপরে 3টে ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ 3টে ক্লাসে আমি আলোচনা করেছি। প্রথম দুটো ক্লাস ছিল তেলেনাপোতা আবিষ্কার আসলে কি, আর পরের ক্লাসটা ছিল যে তেলেনাপোতা আবিষ্কারে আমরা কোথায় কিভাবে রয়েছি, আমাদের জীবনে তেলেনাপোতা অভিযান এবং আবিষ্কার কোথায় কিভাবে ঘটতে পারে বা ঘটে গেছে কিনা এরকম বিষয়কে তুলে ধরেছিলাম। আর এর আগের ক্লাসে আলোচনা হয়েছিল গল্পের প্রথম থেকে কিছুটা অংশ লাইন ধরে ব্যাখ্যা। তো এর আগেও যেটা আমি বলেছি আজও আরেকবার বলে দিচ্ছি যে লাইন ধরে পড়াতে গিয়ে যে সমস্ত লাইন থেকে প্রশ্ন হবে ওই লাইনগুলো আমি দাগ দিতে বলবো, সাথে সাথে তোমরা দাগ দেবে, পেন দিয়ে দাগ দেবে না, পেন্সিল দিয়ে দাগ দেবে, যাতে পরে দরকার হলে ওইগুলো মুছে দেওয়া যায়। তাহলে পেন্সিল দিয়ে দাগ দেবে, ওই লাইন থেকে আমি প্রশ্ন বলবো, প্রশ্নগুলো সাথে সাথে লিখে নেবে, তার উত্তরগুলো তোমাদের পরে লিখে রাখতে হবে। আর এখানে কিছু তথ্য আছে যেগুলো এমসিকিউর প্রশ্নের উত্তর হিসেবে পরীক্ষায় লিখতে হতে পারে, তো সেগুলো তোমরা ব্র্যাকেটে রাখবে। তাহলে যেগুলো ব্র্যাকেটে রাখবে সেগুলো হবে এমসিকিউর প্রশ্ন, তার উত্তর, আর যেগুলো দাগ দেবে সেগুলো হবে এসিকিউর প্রশ্ন। আর এসিকিউর প্রশ্নের উত্তর লিখতে গেলে মাধ্যমিকের মতো 10-এর মতো কম বেশি 20টা শব্দে লিখতে হবে। তবে তোমরা যত ছোট করে পারো লেখার চেষ্টা করো, যত ছোট করে পারো, কারণ এক একটা চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন থাকে। সেই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে গেলে বড় বড় করে লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে, অনেকটা এনার্জি চলে যাবে, তখন মনে হবে পরের দিকে আর ইচ্ছে করছে না লিখতে। তাই ছোট ছোট করে লিখবে, যতটুকু যা আছে যে টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে। আর যেগুলো ব্রড কোশ্চেন হবে, রচনাধর্মী প্রশ্ন, সেগুলো দাগ দিয়ে আমি স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখতে বলবো, যাতে পড়ার সময় চোখে পড়ে যে এই লাইনগুলো থেকে ব্রড কোশ্চেন হয়। ওকে, তো আমাদের যতটা লাইন ধরে ব্যাখ্যা করা হয়ে গেছে সেটুকু অংশ ছিল এরকম। গল্পকথক তার 2 জন বন্ধুকে সঙ্গী করে তেলেনাপোতায় অভিযান করেছেন, অর্থাৎ তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এই 2 জন বন্ধু, একজন প্রাণরসিক আর একজন নিদ্রাবিলাসী, 2 জন বন্ধুকে সঙ্গী করে রওনা দিয়েছেন ভাদ্র মাসের কোনো এক মঙ্গলবারে বিকেল নাগাদ। প্রথমে বাসে চড়ে ঘন্টা 2 পর নেমে পড়লেন। তারপরে তারা অপেক্ষা করলেন এবং ফিরে যাবেন কি যাবেন না ভাবছেন। এমন সময় শ্রুতি বিস্ময়কর আওয়াজ, অর্থাৎ কানকে বিস্মিত করে একটা আওয়াজ এসে পৌঁছলো। সেই আওয়াজটা আসলে গরুর গাড়ির চাকার আওয়াজ। তারা গরুর গাড়িতে বসে রওনা দিলেন তেলেনাপোতার উদ্দেশ্যে। এবারে গরুর গাড়িটা এগিয়ে চলেছে। গল্পকথকের মনে হয়েছে চারদিক নির্জন, গাছগাছালি ঘেরা, জঙ্গলাকীর্ণ পরিবেশ, একবারে শুনশান, রহস্যময়, গা ঝমঝম করা পরিবেশ। আর ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না রাত, তবে সেই জ্যোৎস্না কিন্তু ক্ষীণ, ম্রিয়মান জ্যোৎস্না। তার মানে চারদিকে একটা বাস্তব জগৎ থেকে যেন স্বপ্নের জগতে এসে পড়া। সেখানে মনে হচ্ছে সময় এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। গল্পকথক এরকম একটা ভাবনার মধ্যে, এরকম একটা ঘোরের মধ্যে ডুবে রয়েছেন, বিভোর এগিয়ে চলেছেন। হঠাৎ করে বাজনা বেজে উঠছে, হঠাৎ করে বাদ্য ঝনঝন করে বাদ্য বেজে উঠেছে। কিসের বাদ্য ছিল ওটা, কিসের বাজনা? ক্যানেস্তারা, টিনের পাত্র, ক্যানেস্তারা বাজানোর শব্দ। কেন ক্যানেস্তারা বাজাচ্ছে? গরুর গাড়ির যিনি চালক তাকে গাড়োয়ান বলা হয়। গাড়োয়ান বলছে যে চিতাবাঘ তাড়ানোর জন্য, আর চিতাবাঘ যদি খুব একটা ক্ষুধার্ত না হয় তাহলে এই ক্যানেস্তারা বাজিয়ে তাকে দূরে সরিয়ে রাখা যায়। যাই হোক, গল্পকথক মনে মনে ভাবছিলেন যে ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ তাড়ানো, এটা যেন তার কাছে কিছুতেই মেনে নেওয়াটা সম্ভব ছিল না, কঠিন মনে হচ্ছিল।
এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে লাইন ধরে। এরপরে এগোচ্ছি। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। বিশাল একটি মাঠ, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো। বিশাল একটি মাঠ, এই কথাটাকে তোমরা ব্র্যাকেটে রাখো। তাহলে বিশাল একটি মাঠ পার হয়ে যাবে, বুঝতেই পারছো। প্রশ্ন এইভাবে আসতে পারে যে যখন যখন গল্পকথক চিন্তা করছিলেন যে মহানগরী থেকে মাত্র 30 মাইলের মধ্যে এরকম ব্যাঘ্রসংকুল অরণ্য অঞ্চল কী করে সম্ভব, এটা ভাবছেন। এমন সময় তার অন্যমনস্কতার সময়ই গরুর গাড়ি একটা বিরাট বড় মাঠ পার হয়ে চলে যাচ্ছে। প্রশ্ন থাকবে যে লেখক যখন ভাবছিলেন তখন গরুর গাড়ি কি পার হয়ে চলে যাচ্ছিল যা লেখকের চোখে ধরা পড়েনি, না একটা বিশাল বড় মাঠ। এবারে মহানগরী থেকে 30 মাইল দূরবর্তী, মহানগরীটাকে ব্র্যাকেটে রাখো। বলো কোন মহানগরীর কথা বলা হয়েছে? কলকাতার কথা বলা হয়েছে। কলকাতা। আর কলকাতা স্যার। মাত্র 30 মাইল, এটাকেও ব্র্যাকেটে রাখো। 30 মাইল, 1 মাইল মানে কত কিলোমিটার? 1.5 1.6, 1.6 মানে 1.5 কিলোমিটার একটু বেশি। তাহলে আমরা আগে একটা হিসেব করেইছিলাম, তাহলে 1.6 কিলোমিটার 1.6 কিলোমিটার যদি হয় তাহলে 30 মাইল মানে কত কিলোমিটার? প্রায় 48 কিলোমিটার। তো কলকাতা মহানগরী থেকে প্রায় 48 কিলোমিটারের মধ্যে অরণ্য সংকুল অঞ্চল, ব্যাঘ্র সংকুল অঞ্চল, এটা গল্পকথকের কাছে অসম্ভব মনে হয়েছে। আসলে এটা বলেইছিলাম যে কলকাতা মহানগরীর কাছাকাছি তেলেনাপোতা নামক এই যে স্থানটা, এটা কিন্তু বাস্তবিক অর্থাৎ ভৌগোলিক দিক থেকে এর কোনো অবস্থান খুঁজে পাওয়া যায় না, এরকম অস্তিত্ব দেখাই যায় না। এটা আসলে লেখকের কল্পনাপ্রসূত। যাই হোক, তো একটা মাঠ পার হয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ চিন্তা করবেন, এই অংশটুকু দাগ দাও, আপনি যতক্ষণ চিন্তা করবেন দাগ দাও। প্রশ্ন লেখো, কে কি চিন্তা করবেন? কে কি চিন্তা করবেন? উত্তর হবে গল্পকথক চিন্তা করবেন যে মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল অরণ্য অঞ্চল বা স্থানের অস্তিত্ব কী করে সম্ভব, এটাই চিন্তা করবেন। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ, ক্ষয়িত যেন ক্ষয়ে এসেছে, একবারে সরু এক ফালি, অনেকটা সেই ঈদের চাঁদের মতো। ঈদের চাঁদ একবারে এক টুকরো এক ফালি চাঁদ, সরু চাঁদ, এটা হচ্ছে কৃষ্ণপক্ষে এরকম চাঁদের উদয় হয়। তাহলে ব্র্যাকেটে রাখবে কৃষ্ণপক্ষের বিলম্বিত মানে বিশেষভাবে লম্বিত, লম্বাটে চাঁদ, তো গোল নয়। কৃষ্ণপক্ষের চাঁদ অর্ধচন্দ্র, একবারে এক ফালি এক টুকরো কুমড়োর মতো, এক ফালি কুমড়োর মতো, একবারে সরু, যেটা দেখতে অনেকটা লম্বাটে, তাই বিলম্বিত, বিশেষভাবে লম্বা। তাহলে বিলম্বিত ক্ষয়িত চাঁদ ব্র্যাকেটে রাখবে কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ, ব্র্যাকেটে রাখো। চাঁদ বোধহয় আকাশে উঠে এসেছে, তারই স্তিমিত আলোয় আবছা সব বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। সেই চাঁদের স্তিমিত আলো, অস্তমিত একবারে নিস্তেজ হয়ে আসা আলোতে চারদিক যেন রহস্যময়তায় ডুবে আছে। আর সেই আবছা আলোয় বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। তো গাড়ির দুপাশ দিয়ে গাড়িটা যাচ্ছে, প্রশস্ত কোনো রাস্তা নেই, একেবারে জঙ্গলের ভেতর দিয়ে সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলেছে। দুপাশে এগিয়ে দুপাশে পিছিয়ে যাচ্ছে কিছু দাঁড়িয়ে থাকা, বহুকাল ধরে দাঁড়িয়ে থাকা কিছু জিনিস,
যাদেরকে বলা হয়েছে মৌন সব প্রহরী, যারা দাঁড়িয়ে রয়েছে মৌন হয়ে। মৌন মানে কি? চুপ থাকা, মৌন ব্রত পালন করা বলি আমরা, চুপ থাকা। তাহলে মৌন হয়ে দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তাহলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে যারা, তারা কারা? গাছপালা কি কথা বলে? তাহলে আশেপাশে তো গাছপালাও দাঁড়িয়ে রয়েছে, তো সেই গাছপালাও হতে পারে। তবে এখানে গাছপালাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বেশি করে। এখানে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যা, সেটা হচ্ছে কি না, কিছু প্রাচীন অট্টালিকার কিছু ধ্বংসাবশেষ। আর এই ধ্বংসাবশেষের কিছু চিহ্নগুলো, সেগুলো যুগ যুগ ধরে যেন নীরবে দাঁড়িয়ে রয়েছে, মৌন হয়ে রয়েছে। তাহলে মৌন সব প্রহরী, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো। মৌন সব প্রহরী, যদি প্রশ্ন আসে মৌন প্রহরী কারা, গাছ লিখবে না, তার বদলে লিখবে প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ। তার মধ্যে কি কি আছে? সেই ধ্বংসাবশেষে একটা থাম দাঁড়িয়ে রয়েছে, কোথাও পিলার, আবার কোথাও একটা দেউড়ির খিলান দাঁড়িয়ে রয়েছে। দেউড়ির মানে প্রধান ফটক, মেন গেট, তার একটা খিলান। খিলান মানে ওই যে একটা গম্বুজ আকৃতি, এটা আর্চের মতো, আর্চ, খিলান দাঁড়িয়ে রয়েছে। আবার কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ, ভাঙা মন্দির দাঁড়িয়ে রয়েছে। তাহলে এগুলো বহুকাল ধরে দাঁড়িয়ে রয়েছে, এগুলোই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তাই মৌন ব্রত পালন করে চলেছে যেন এগুলো। তোমরা দাগ দেবে প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, দাগ দাও। প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ দাগ দাও। আর প্রশ্ন লেখো, প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষের মধ্যে কি কি ছিল? প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষের মধ্যে কি কি ছিল? তাহলে কি কি ছিল? একটা থাম, একটা দেউড়ির খিলান, আর কোথাও কোথাও মন্দিরের ভগ্নাংশ। এগুলো সব দাঁড়িয়ে আছে, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে রয়েছে। মহাকালের কাছে, মহাকাল দেবাদিদেব মহাদেবের সেই ধ্বংসাত্মক রূপ মহাকাল, রুদ্ররূপ সংহারক মূর্তিধারী মহাকাল, কাল ভয়ঙ্কর। এই মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে রয়েছে। মহাকাল কাউকে ক্ষমা করে না। মহাকালের তাণ্ডব লীলায় সব কিছু ধ্বংস হয়ে চলে যায়। দেউড়ির খিলান মানে? ওই যে দেউড়ি মানে গেট, মেন গেট, প্রধান ফটক, মেন গেট, তাকে দেউড়ি বলা হয়। তার খিলান, ওই যে মেন গেটের ওপর এরকম আর্চের মতো থাকে না, আর্চ এরকমভাবে থাকে, অনেক বড় বড় গেটগুলোর এরকম হবে আর্চ। আর্চ মানে বোঝাতে পেরেছি? অর্ধচন্দ্রাকৃত যে হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃত যে অংশ, যেটা আমাদের, হ্যাঁ, যেটা আমাদের বাড়িতে দেখবে ফ্ল্যাট, বিশেষ করে ফ্ল্যাট, যাদের ফ্ল্যাটে আছো তারা কিন্তু বুঝতে পারবে। দেখবে ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝখানে দেখবে এরকমভাবে আর্চের মতো করা থাকে, এরকম দেওয়ালটা গিয়ে ওরকম আর্চের মতো হয়ে রয়েছে মাথার উপর দিকে, ওটাই হচ্ছে খিলান। তো কোথাও দেউড়ির খিলান, এগুলো সব দাঁড়িয়ে রয়েছে মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায়। মহাকাল, বলো মহাকাল কি এদেরকে রেহাই দেবে? না মহাকাল এদেরকে গুঁড়িয়ে নিয়ে চলে যাবে, এদেরকে ধ্বংস করে দিয়ে চলে যাবে, এদেরকে একবারে নিঃশেষ করে দেবে, বিলীন করে দেবে। মহাকাল কি এদেরকে স্থায়ী করে রাখবে? না, যত সময় গড়াতে থাকে তত এগুলো ধ্বংসের দিকে এগিয়ে যায়, এবং একটা সময় আসবে যে মহাকাল একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে যাবে। কিন্তু এরা দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? এরা দাঁড়িয়ে রয়েছে, এরা নিজেদের অস্তিত্বের সাক্ষী বহন করছে, সাক্ষ্য দিতে চায়। এরা জানাতে চাইছে আমরা কিন্তু একটা সময় ছিলাম অক্ষত অবস্থায়, আমরা একটা সময় ছিলাম খুব ভালোভাবে। তার মানে আমরা এখন যে কোনো রকম টিকে আছি, এই দাঁড়িয়ে থেকে আমরা সাক্ষী দিচ্ছি যে আমরা কিন্তু ছিলাম। মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মহাকালের কাছে এই সমস্ত কোনো কিছুর গুরুত্ব পায় না। মহাকাল আসবে, এগুলোকে ধ্বংস করে একদম নিশ্চিহ্ন করে নিয়ে চলে যাবে। তাহলে কারা দাঁড়িয়ে রয়েছে মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায়? আশাটা ব্যর্থ হবেই।
দাঁড়িয়ে রয়েছে। এই যে অট্টালিকার প্রাচীন ধ্বংসাবশেষ আর মন্দিরের ভগ্নাবশেষ, এগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর এরাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, নীরবে দাঁড়িয়ে রয়েছে, মৌনব্রত পালন করে চলেছে। এই লাইনটা দাগ দাও। মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে, দাগ দাও। প্রশ্ন লেখো, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় কোনগুলি দাঁড়িয়ে রয়েছে বা কি দাঁড়িয়ে রয়েছে? কি দাঁড়িয়ে রয়েছে বা কোনগুলি দাঁড়িয়ে রয়েছে? তাহলে গল্পকথক গরুর গাড়িতে চড়ে এগিয়ে চলেছেন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদের আলো চারদিককে রহস্যাবৃতে আচ্ছন্ন করে রেখেছে, মানে রহস্যাবৃত করে রেখেছে। আর গল্পকথক তার চলার পথে দুই দিকে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে রয়েছে সব ধ্বংসাবশেষের চিহ্ন, যেগুলো নীরবে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। কি আমরাও যদি এই রকম পরিবেশে, এরকম পরিস্থিতিতে অভিযান করি এবং একাত্ম হয়ে যাই, একাত্ম হতে হবে। শহরের ভিড়ভাট্টা থেকে, কোলাহল থেকে, ব্যস্ততা থেকে, কাজকর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে যদি এখানে আমরা একাত্ম হতে পারি, তাহলে গল্পকথকের যে অনুভূতি বা অনুভব, সেই অনুভবটা কিন্তু আমাদেরও হওয়াটাই স্বাভাবিক। এরকম অবস্থায় যতটা সম্ভব মাথা তুলে দেখার চেষ্টা করবেন। আর কথকের সারা শরীরে যেন একটা শিহরণ অনুভূত হবে, একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাতে তিনি নিজেকে একটা অন্যভাবে, অন্য রূপে আবিষ্কার করছেন, নিজেকে খুঁজে পাচ্ছেন। সারা শরীরে একটা শিহরণ জাগবে, বাহ, এইরকম ধরনের জায়গায় তো আগে কখনো আসিনি। তো আমরা যখন এরকম আমাদের কর্মব্যস্ততার মাঝখানে হঠাৎ করে এরকম নতুন কোনো জায়গাতে যাব এবং গিয়ে শুধু দাঁড়ালেই হবে না, যদি আমরা সম্পূর্ণভাবে শহর থেকে, ভিড়ভাট্টা থেকে, যান্ত্রিকতা থেকে মুক্ত হতে পারি, তাহলেই দেখবে যে একটা অন্য রকমের অনুভূতি কাজ করছে। আর যদি সারাক্ষণ মনে হয় নতুন একটা জায়গায় গেছো, বেড়াতে গেছো, ঘুরতে গেছো, সুন্দর জায়গা, সেটাকে দেখো, ঘোরো ফেরো, অনুভব করো, আর সেটা যদি না করে তোমার মনে হয় ইস বাড়িতে যেতে হবে, পড়াশোনা এগিয়ে যাচ্ছে, হ্যাঁ হোমওয়ার্ক করতে হবে, ইত্যাদি ইত্যাদি হাজার কাজ নিয়ে যদি আমরা চলে আসি, তাহলে এরকম ধরনের শিহরণ জাগবে না, ঠিক কি না? তাহলে যখন বেড়াতে যাবে শুধু বেড়ানোটাই মন দিয়ে করবে। যখন বেড়াতে যাবে তখন এই পেছনে কাজকর্মগুলোকে নিয়ে যাবে না সাথে করে। পেছনের কাজকর্মগুলোকে নিয়ে যাওয়া মানে কি, পেছনের ভাবনাগুলোকে নিয়ে যাবে না, না আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, এত কাজ আছে, এই করতে হবে, ও করতে হবে, বন্ধুরা পড়া এগিয়ে যাচ্ছে, এগুলো ভাবার দরকার নেই। ফিরে আসার পরে ভাবা যাবে কেন? যেটা করতে গেছো সেটা মন দিয়ে করো, তাহলে জীবনে ওই অভিজ্ঞতাটা তোমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে, তোমার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আমরা কি করি, আমরা একটা কাজ করতে গিয়ে সেটাকে মন দিয়ে না করে আমরা অন্য একটা কাজ করতে থাকি। তাহলে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে মনে হবে। জীবন্ত পৃথিবী, আচ্ছা জীবন্ত পৃথিবী মানে কোন জায়গাটাকে বুঝিয়েছে, কোন জায়গার পৃথিবীটাকে বুঝিয়েছে? মানে কলকাতা হ্যাঁ, এখানে হচ্ছে মহানগরী বুঝিয়েছে, কলকাতা মহানগরীকে বুঝিয়েছে। তাহলে কলকাতা মহানগরী মানে হচ্ছে জীবন্ত পৃথিবী, ব্যস্ততা, কর্মব্যস্ততা, প্রচণ্ড গতিতে ছুটছে সবাই, ছুটছে প্রতি মুহূর্তে, মানে সারা রাত ব্যস্ততার শেষ নেই, নীরব হয় না, নিস্তব্ধ হয় না। সেটাই তো জীবন্ত পৃথিবী, কোলাহল মুখর। তাহলে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। কুজ্ঝটিকা মানে কি?
কুয়াশা। কুয়াশা। কুজ্ঝটিকা আচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছে বলে ধারণা হবে। কুজ্ঝটিকা তার মানে কুয়াশা, তার মানে কুয়াশায় ঘেরা, কুজ্ঝটিকাচ্ছন্ন, তার মানে একটা স্বপ্নের আবেশ, রহস্যের একটা মায়াময় পরিবেশ। হ্যাঁ তাই, চারদিকে অন্ধকারাচ্ছন্ন, ম্রিয়মান জ্যোৎস্না, গাছগাছালি, ভগ্নাবশেষ বা অট্টালিকার ধ্বংসাবশেষগুলো মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। সারা শরীরে কতকের একটা শিহরণ জাগবে, মনে হবে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে যেন কোনো একটা অতীতের কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোক, মানে এটা একেবারে কুয়াশা ঘেরা স্মৃতিলোক, মানে ঝাপসা স্মৃতিলোক, অস্পষ্ট স্মৃতিলোক। আর এই ঝাপসা বা অস্পষ্ট স্মৃতিলোকে এসে পড়েছে, তার মানে স্বাভাবিকভাবে পরিবেশটার কারণে কিন্তু এরকম হয়ে উঠেছে। কেমন একটা তন্দ্রাচ্ছন্ন, কেমন একটা ঘুমের ঘোর, কেমন একটা স্বপ্নের ঘোর, কেমন একটা মায়াময় পরিবেশ, রহস্যময় পরিবেশ। মনে হবে এইখানকার পরিবেশটা যেন অতীতের কোনো কুয়াশা ঘেরা স্বপ্নের একটা আবেশ নিয়ে আসছে, একটা ঝাপসা, একটা অস্পষ্টতায় মোড়া রয়েছে এখানকার পরিবেশটা। এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো যতটা না ভালো লাগবে, তার থেকে পড়তে পড়তে নিজেদের উপলব্ধিতে অনেক ভালোভাবে ধরা পড়বে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এই জন্য আমি বলবো তোমরা কি করবে, আরও একবার নিজেদের মতো করে পড়বে, আর পড়তে পড়তে ভাববে যে কথকের সাথে যেন তোমরা নিজেরাই রয়েছো। আর তখনই এখানকার প্রকৃতির অতি তুচ্ছ, অতি সাধারণ যে উপকরণগুলো, সেগুলো তোমাদের কাছে অসাধারণ সৌন্দর্য নিয়ে উপস্থাপিত হবে বা উঠে আসবে। যাই হোক, রাত তখন কত আপনি জানেন না, কারণ সময় তো সেখানে স্তব্ধ হয়ে গেছে। আর ঘড়ি যদি হাতে থাকেও, ঘড়ি দেখার মতো আলো নেই, আর ঘড়ি না থাকলে তো কোনো কথাই নেই। যেন মনে হয়েছে কতদিন ধরে এই গরুর গাড়িতে বসে তারা যাত্রা করেছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। এই জায়গাটাকে মনে রাখবে, এখানে রাত যেন কখনো ফুরোয় না, এই জায়গাটাকে মাথায় রাখবে। রাত যেন কখনো ফুরোয় না, হ্যাঁ, যেন তারা বহুদিন ধরে চলেছে এরকম একটা অন্ধকার পথে, তাদেরকে চলতেই হবে। এখানে যেন রাত ফুরোয় না। একটা নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতা সব কিছুকে গ্রাস করে ফেলেছে। নিবিড় মানে ঘন, অনাদি সেই আদি থেকে অনন্ত, একেবারে সীমাহীন স্তব্ধতা বিরাজ করছে। আর সেই স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে, মানে ডুবে আছে। জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে, যেমন ডুবে থাকে, তেমনি। এই লাস্ট লাইনটা দাগ দাও। জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে, দাগ দাও। আরক কি? আরক জাদুঘরে আরকের মধ্যে থাকে। আরক কি? স্যার ফরমালিন টাইপের কিছু, লিকুইড। যে লিকুইডটা কি করে না, মৃত দেহটাকে প্রিজার্ভ করে রাখে, মৃত দেহটাকে অবিকৃত অবস্থায় রাখার জন্য ব্যবহার করা হয়। ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যাতে ধরে না যায় বা পচে টচে না যায়। মিউজিয়ামে এগুলো আছে, অনেক বছর রাখা যায়। হ্যাঁ, জাদুঘরে এগুলো আছে, ঠিক। তাহলে এই আরকের মধ্যে প্রাণী দেহ যেমনভাবে অবিকৃত অবস্থায় থাকে, ঠিক তেমনিভাবে এখানকার এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যেও যেন যুগ যুগ ধরে সব কিছু এইভাবে অবিকৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেগুলোর মধ্যে কোনগুলো? ওই যে মন্দিরের ভগ্নাংশ, প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ, এইগুলো।
দু তিনবার মোড় ঘুরে, দুবার তিনবার মোড় ঘুরে, দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হ্যাঁ, বললাম যে ওই জাদুঘরের নানা প্রাণী দেহ, ওই লাইনটা থেকে কোনো কোশ্চেন হবে না? হ্যাঁ হ্যাঁ বললাম তো, হ্যাঁ বলিনি মনে হয়, লিখে নাও। জাদুঘরের প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে, এবারে কোশ্চেন লেখো, জাদুঘরের আরকের মধ্যে থাকা প্রাণী দেহের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? জাদুঘরের আরকের মধ্যে থাকা প্রাণী দেহের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? লেখা আছে? দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। গরুর গাড়ি এসে কোথায় থামলো? তাদের গন্তব্যে। তেলেনাপোতায় পৌঁছে গেছে, যেখানে তারা নামবে সেখানে এসে গরুর গাড়ি দাঁড়িয়েছে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। এই জায়গাটা তোমরা নিজেরা বুঝতে পারছো, আমরা অনেকেই ভুক্তভোগী। এরকম অবস্থার ভেতর দিয়ে আমরা অনেক সময় গেছি, যে একটা না অনেকক্ষণ ধরে এক জায়গায় যদি বসে থাকা যায়, তাহলে কী হয়ে যায়? পাটাগুলো দেখবে, হাত পাগুলো যেন ঝিনঝিন করতে থাকে, অবশ হয়ে যায় একটা জায়গা। হয়তো দেখবে তুমি সাইকেলের কেরিয়ারে বসে, পেছনে বা সামনে বসে, কেউ সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, তুমি বসেছো পেছনে বা সামনে, দেখবে একটা জায়গাতে বসে থাকতে হয়েছে, চেপে আছে যে জায়গাটাতে, সেই জায়গায় রক্ত চলাচল তো বাধা পাচ্ছে, তো অনেকক্ষণ তুমি উপায় নেই নামার, স্বাভাবিক হওয়ার। তারপরে ওই জায়গাটা কী হয়ে যায়? একেবারে অবশের মতো হয়ে যায়। এবার যখন তুমি সাইকেল থেকে নামছো, তখন দেখবে হয়তো দাঁড়াতে পারছি না, পায়ে আমরা বল পাচ্ছি না, তারপরে পাটা কেমন যেন ধরে যায়। বসে থাকতে থাকতে অনেক সময় হয় পাটা ঝিনঝিন করতে থাকে, পাটা স্বাভাবিক করার জন্য একটু টাইম লাগে। একটু সময় যাওয়ার পরে দেখবে আবার রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে, তারপরে আস্তে 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 যেন পায়ে আমরা সাড়া পাচ্ছি, নাহলে পাটা যেন অসাড় হয়ে থাকে। হাত পা শরীরের কোনো অংশ হয় এরকম। কি ব্যাপারটা যেটা বললাম সেটা বোঝা গেল? তাহলে গরুর গাড়িতে তিনজনে বসেছিল, জায়গা ছিল অল্প, স্বল্পতম স্থানে, তারা নিজেরা তিনজনের সঙ্গে আরও জিনিসপত্র, তাই খুব বেশি তারা নড়াচড়া করতে পারেনি, হাত পাগুলোকে খুব বেশি স্বাভাবিক করতে পারেনি। একটা না ওইভাবে বসে থেকে কী হয়ে গেছে? হাত পাগুলো যেন অবশ হয়ে গেছে। তাই নামছে যখন একেবারে কাঠের পুতুলের মতো একেবারে জড়সড়ো হয়ে নামছে। আর নামার পরে পা খুঁজে পাচ্ছে না, হাত খুঁজে পাচ্ছে না, হয়তো অনেকক্ষণ ধরে হাতটাকে এরকম করে রেখেছিল, কার গায়ে হাত রাখবে? রাখা যাচ্ছে না, হাত এরকম করে রেখেছে, হাত অবশ হয়ে গেছে, হাত খুঁজে পাচ্ছে না, পা খুঁজে পাচ্ছে না, দেহের অঙ্গ প্রত্যঙ্গের অনেক খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই নামছে তো, পূজারে আমার পা কই, পা কোথায় গেল, পা কোথায় গেল? তারপরে কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হবে তখন আমরা এই তো পায়ের জায়গায় ফিরে এসেছে। তাহলে হাত পাগুলো নানা স্থান থেকে কুড়িয়ে, কোনো রকমের কুড়িয়ে নানা স্থানে, তার মানে মনে হচ্ছে নানা স্থানে ছড়িয়ে রয়েছে হাত পাগুলো। হ্যাঁ, আসলে অবশ হয়ে গিয়েছিল তাই খুঁজে পাচ্ছে না, একটু পরে স্বাভাবিক হলো, তার মানে বুঝে গেল হাত হাতের জায়গায় আছে, পা পায়ের জায়গায় আছে। কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন, আড়ষ্টভাবে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। একটা কটু গন্ধ, কটু, একটা বাজে গন্ধ, বিচ্ছিরি ঝাঁঝালো গন্ধ। কটু গন্ধকে ব্র্যাকেটে রাখো। কিসের গন্ধ? হ্যাঁ, আশেপাশে কোথাও পুকুর আছে, পুকুরে পানা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, পুকুরের পানা পচা গন্ধ কটু গন্ধ। এই কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে, অনেকক্ষণ থেকে এই গন্ধটা আপনারা পাচ্ছেন, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। পানা পচা গন্ধকে ব্র্যাকেটে রাখো, পানা পচা গন্ধকে ব্র্যাকেটে রাখো।
অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। অর্ধস্ফুট চাঁদের আলোয়, অর্ধস্ফুট চাঁদ, চাঁদ অর্ধেক, ওই যে কৃষ্ণপক্ষের ক্ষয়িত বিলম্বিত চাঁদ, তাই অর্ধস্ফুট চাঁদ। অর্ধস্ফুট চাঁদের আলোয় দেখতে পাবেন তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর, নাতি ক্ষুদ্র পুকুর, অতি ক্ষুদ্র, নয় অতি ক্ষুদ্র। তাহলে অতি ক্ষুদ্র নয় মানে কীরকম পুকুরটা? মানে খুব ছোট নয়, মাঝামাঝি। মাঝামাঝি। অতি ক্ষুদ্র নয় মানে বড়ও নয়, মাঝামাঝি হবে, ক্ষুদ্রের থেকে একটু বড়। তাহলে নাতি ক্ষুদ্র পুকুর অর্থাৎ মাঝারি একটা পুকুর চোখে পড়বে, আর ওই পুকুরে পানা পড়ছে, সেই গন্ধ নাকে এসে লাগবে। এই পুকুরের পাশে, তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকার ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের উদ্দেশ্যে, চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। তাহলে এই পুকুরের পাশেই বিশাল আয়তন, বিশাল আকৃতি একটা জীর্ণ অট্টালিকা, জীর্ণ অট্টালিকার ভাঙা ছাদ। অট্টালিকা জীর্ণ হয়ে গেছে, জরাজীর্ণ, তার একটা ভাঙা ছাদ চোখে পড়বে, আর চোখে পড়বে সেই জীর্ণ অট্টালিকার ধসে পড়া দেওয়াল, দেওয়ালের কোনো কোনো দিক ধসে পড়েছে, আর সেই জীর্ণ অট্টালিকার জানলায় পাল্লা নেই, পাল্লাহীন জানালা। পাল্লাহীন জানালাগুলো কার মতো দেখতে? চক্ষুহীন কোটরের মতো। মাথার খুলি, চোখ নেই, শুধু কোটরগুলো দেখা যায়, ওই রকমভাবে দেখতে, এরকম খাঁ খাঁ করছে, বিভৎস, খালি খালি লাগছে। জানলায় যদি পাল্লা না থাকে, কপার না থাকে, যা লাগে সেরকম। চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা, ব্র্যাকেটে রাখো। চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালাকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন থাকবে যে চক্ষুহীন কোটরের মতো কি, কোটরের সঙ্গে কি তুলনা করা হয়েছে? না, পাল্লাহীন জানালা। তো এইগুলো, এই জীর্ণ অট্টালিকা কী করছে? দাঁড়িয়ে রয়েছে নবোদিত চাঁদের বিরুদ্ধে। আকাশে উঠে আসা চাঁদ, যে চাঁদ নব উদিত, নতুন উদিত, সবে উঠে এসেছে, ওই নবোদিত চাঁদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। কাদের মতো দাঁড়িয়ে রয়েছে? কার মতো দাঁড়িয়ে রয়েছে? না, দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে রয়েছে। দুর্গের প্রাকার, প্রাকার মানে কি? পাঁচিল, 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 দুর্গ প্রাকার। তাহলে দুর্গের পাঁচিলের মতো বিশাল বড় বড় দুর্গগুলো, উঁচু উঁচু পাঁচিলগুলো যেমনভাবে দাঁড়িয়ে থাকে, যেন মনে হয় আকাশকে ছুঁয়ে ফেলেছে, যেন মনে হয় চাঁদকে ধরতে যাচ্ছে, সেই দুর্গ প্রাকার, দুর্গের পাঁচিল যেমনভাবে নতুন উদিত চাঁদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে মাথা তুলে, এখানে জীর্ণ অট্টালিকাটাও চাঁদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে গর্ব ভরে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে, ব্যবস্থা করে নিতে হবে। কেউ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে না। আপনারা গেছেন থাকার জন্য, শুধু জলটুকু দিয়ে যাবে, বাকিটা থাকার জন্য জায়গা টাকাগুলোকে আপনাদের পরিষ্কার করে টোরে ওখানে ব্যবস্থা আপনাদেরই করে নিতে হবে। তাহলে এই ধ্বংসাবশেষেরই, এই জীর্ণ অট্টালিকার একটা বাসযোগ্য ঘর, অপেক্ষাকৃত বাসযোগ্য ঘর। অনেকগুলো ঘর আছে, সব ঘরগুলোতে বসবাস করার মতো নয়, থাকার মতো নয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। তো সেই ঘরগুলোর মধ্যে অপেক্ষাকৃত, তুলনামূলকভাবে যেটা একটু বসবাসের উপযোগী, সেই ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে, আপনাদেরই করে নিতে হবে ব্যবস্থাটা। আর গাড়ির গাড়োয়ান কি করবে? কোথা থেকে গাড়ির গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে? গাড়ির গাড়োয়ান ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে। গাড়ির গাড়োয়ান, গাড়ির মানে কোন গাড়ি? গরুর গাড়ির গাড়োয়ান। এখানে একটা কেমন যেন একটা ভৌতিক আবহ কাজ করছে। আমরা এর আগেও আলোচনার প্রসঙ্গে রহস্যময়তা, ভৌতিক একটা আবহ, গরুর গাড়ি যখন আসছে তার চাকার আওয়াজ,
শ্রুতি বিস্ময়কর, যেন বোবা জঙ্গল থেকে কেউ কান্নার অমানসিক কান্নাকে নিংড়ে নিংড়ে বার করছে। আর একে তো বোবা জঙ্গল থেকে অমানসিক কান্না ই করে যেন কেউ কাঁদছে। আর এখানে দেখা যাচ্ছে একটা জীর্ণ অট্টালিকা, পোড়ো বাড়ি, পোড়ো মানে পরিত্যক্ত বাড়ি, ভুতুড়ে বাড়ি। ঘর বাড়িগুলো একদম জীর্ণ, ছাদ ধসে পড়ছে, দেওয়াল ধসে পড়েছে, আর ওদিকে জানলাগুলোর পাল্লা নেই। ঘর তো ঘরে ধুলো ভর্তি, বিভিন্ন জায়গায় ঝুল, আবার চামচিকা, এগুলো সব ভর্তি। তার মানে একবারে পুরো ভৌতিক পরিবেশটা না? হ্যাঁ স্যার। পোড়ো বাড়িতে ভৌতিক পরিবেশ। আর তিনজন, সেখানে তিনজন এই সময় কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আর হঠাৎ করে এমনিতেই গা ছমছম করা পরিবেশ, তোমাদের মধ্যে যারা ভয় পাও তারা তো ভয় পাওই, এরকম পরিবেশ হার্ট ফেল করার পরিবেশ। হঠাৎ করে এরকম পরিবেশে দেখছে, দাঁড়িয়ে আছে এদিক ওদিক, গায়ে যেন কাটা দিচ্ছে। আর ভূতের সিনেমাগুলোতে এরকম দেখানো হয় না, হঠাৎ করে মুখে একটা টর্চ নিয়ে এসছে এক বয়স্ক লোক, এরকম মামলার টামলার মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে, হ্যাঁ, বয়স্ক লোক টর্চ বা হ্যারিকেন নিয়ে এসেছে। আর সোজা সে তো লাইটটা সামনের দিকে ফোকাসটা করবে লাইটের, তা না করে কি করে মুখের দিকে ফোকাস করে। বাবু দেখা যাচ্ছিল আমাকে, ভূতি মনে হচ্ছিল। হ্যাঁ, পুরো টর্চটা, এই না টর্চ, আমি টর্চ নিয়ে বসেছি, হাতের কাছে ছিল, টর্চটাকে সামনের দিকে ফোকাস না করে পুরো টর্চটাকে এরকম করে মারবে এমন, আর গলাটাকে ভারী করে ভূতের মতোই বলবে। আরে স্বাভাবিকভাবে কথা বল না রে বাবা, লোকে এমনিতেই শুনে ভয় পেয়ে ছিটকে চমকে যাবে এদিক ওদিক। এই গরুর গাড়ির গাড়োয়ান এসছে জল নিয়ে, জল রেখে দিয়ে যাবে। কলসি জল, কলসি জল, তাহলে এক এক কলসি যদি হয়, তিনজন আছে, তাহলে কলসি জল হবে? সম্ভাব্য 3 কলসি হওয়া উচিত। তাহলে এক এক কলসি, মানে প্রত্যেকের জন্য একটা একটা করে আলাদা আলাদা কলসি, এক এক কলসি জল, তার মানে 3 কলসি জল রেখে দিয়ে যাবে। ঘরে ঢুকে বুঝতে পারবেন, দাগ দাও, ঘরে ঢুকে বুঝতে পারবেন, এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। ঘরে ঢুকে কারা কি বুঝতে পারবেন? না, ঘরে ঢুকে বুঝতে পারবে গল্পকথক এবং তার বন্ধুরা যে বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে এর আগে সেই অর্থে এখানে কেউ পা রাখেনি। আর যদিও বা কেউ রেখেছে, থাকতে পারেনি, থাকার চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা ব্যর্থ, পালাতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। তাহলে এর আগে কেউ এখানে থাকতে পারেনি। আর মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথমবার এসে পদার্পণ করেছেন, পা রেখেছেন, থাকার বন্দোবস্ত করছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? কেউ হয়তো থাকতে এসেছিল, পা রেখেছিল, কিন্তু পরিষ্কার যখন করার চেষ্টা করেছিল তখন তাকে এমন ভয় দেখিয়েছে, একবারে ভাগছে, মারটান দৌড়। দেখা যাচ্ছে যে কেউ যেন পরিষ্কার করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ চেষ্টা করেছিল, টুকটাক হয়তো হাত লাগিয়েছিল, তারপরে পালিয়েছে ভয়ে। ঘরের ঝুল হয়তো কোথাও কোথাও একটু আধটু সরে রয়েছে, কোথাও জঞ্জাল একটু সরানো হয়েছে, কোথাও ধুলো টুলো একটু সরিয়ে রাখা হয়েছে, কিন্তু পরিষ্কার পুরোটা করা হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে কেউ হয়তো চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে, ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, ঘরে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে, ঘরে একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে।
যারা ভয় পায় লেফট হয়ে যায়। ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত আত্মা, আর মাঝে মাঝে হুঁ করে কাঁদছে। অতৃপ্ত আত্মা ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ, বড় ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে, রাগ করেছে, খেপে গেছে। ডাক দাও অতৃপ্ত আত্মা। আত্মা কেন ক্ষুব্ধ হয়েছে ডাক দাও। ঘরে এখন অধিষ্ঠাত্রীকে, ঘরের অধিষ্ঠাত্রী হচ্ছে আত্মা। এই ঘরে অধিষ্ঠাত্রী, এই ঘরে যে অবস্থান করছে, অধিষ্ঠান করছে, তিনি কিন্তু আত্মা। আর সেই আত্মা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। একে তো আত্মা, হ্যাঁ, শান্তি পায়নি, অতৃপ্ত, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার সাধ্য শান্তি করা হচ্ছে, পিণ্ডদান করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অতৃপ্ত আত্মা এখান থেকে মুক্ত হবে না, মুক্তি পাবে না। তা ঘুরে বেড়াচ্ছে। আর তাও সে নিজে এখানে থাকার বন্দোবস্ত করে নিয়েছে, শান্তি মতো একা একা ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা এসে কী করছেন? আপনারা এসে কী করলেন? ডিস্টার্ব করলেন না? আপনার কারণে সে অসন্তুষ্ট নয়? তাহলে আপনার কারণে যদি অসন্তুষ্ট হয়, তাহলে আপনাদেরকে তো ভয় দেখাবেই, আপনাদেরকে তো ভাগানোর চেষ্টা করবেই। হঠাৎ করে একটা ভাবসা গন্ধ পাবেন, নাকে লাগবে। স্যার স্যার কোশ্চেনটা কি স্যার? ও প্রশ্ন লেখো, ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে ক্ষুব্ধ, কি করে বোঝা গেল, কি করে বোঝা যাচ্ছে বা যাবে? ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে ক্ষুব্ধ, কি করে বোঝা গেল বা বোঝা যাবে? তাহলে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ বোঝা যাবে একটা ভাবসা গন্ধ, একটা ভাবসা একটা গন্ধে প্রমাণ পাওয়া যাবে সে ক্ষুব্ধ হয়েছে। মানে এটা যেন অনেক দিনের মরা পচা, লাশ পচা একটা গন্ধ, ভাবসা গন্ধ, গুমোট একটা গন্ধ, এটা যেন মোটকা গন্ধ। হয়তো এখানে অনেক দিন আগে, বহু বছর আগে কেউ আত্মহত্যা করেছে, কাউকে মেরে ফেলা হয়েছে, গলায় দড়ি দিয়েছে। হয়তোবা দেওয়ালে তার লাশটাকে একবারে ঠেসে আর একটা দেয়াল তুলে দেওয়া হয়েছে, পুঁতে ফেলা হয়েছে। কঙ্কালটা এখনও পর্যন্ত রয়েছে, ভাবসা গন্ধ মাঝে মাঝে আসছে। সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। ঝরঝর ঝরঝর করে বলে আপনাদের উপরে বর্ষিত হবে। রুষ্ট আত্মা অভিশাপ দিচ্ছে, রুষ্ট আত্মার অভিশাপের মতো আপনাদের উপরে বর্ষিত হবে। কি বর্ষিত হবে? জীর্ণ পলস্তারা। পলস্তারা মানে কি? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার, বালি সিমেন্টের যে প্লাস্টার, সেই প্লাস্টার হচ্ছে পলস্তারা। অনেক দিনের পুরনো বাড়ি, পুরনো প্রাসাদ জীর্ণ হয়ে গেছে, তাই মাঝে মাঝে বালি সিমেন্ট খসে খসে পড়ছে, পলস্তারা প্লাস্টার খসে খসে পড়ছে, ঝুরঝুর করে পড়ছে। আর এটা দেখে আপনাদের ভাবতে হবে এমনি এমনি পড়ছে না কিন্তু। কে ফেলাচ্ছে? কে ফেলাচ্ছে? সেই রুষ্ট আত্মা ভয় দেখাচ্ছে। এগুলো হঠাৎ করে ঝুরঝুর করে পড়ে গেল, ওরে বাবা রে, রুষ্ট আত্মা, ভয় পেয়ে দৌড়। হ্যাঁ, আমরা হলে কি করব? আমরা হলে আর ওখানে এক মুহূর্ত দাঁড়াবো না। হঠাৎ করে দেখা গেল এখান থেকে খসে পড়ে গেল, দুম করে, ওখান থেকেও খসে পড়ে গেল, আমরা একদম ভাববোই না। আমরা ভাববো আমরা এসেছি, আর রুষ্ট আত্মা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওগুলো ফেলছে, ভয় দেখাচ্ছে। তাহলে আমরা কেন আসবো আর ওটা কেন পড়বে? এটার মধ্যে যে একটা কোইন্সিডেন্ট আছে, সেটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব না। আমরা ভাববো না আত্মার কারণে হচ্ছে, ভয় দেখাচ্ছে, ভাগাচ্ছে এখান থেকে, আর আমরা দৌড় দৌড়। হ্যাঁ, সামান্য চলাফেরাতেই, সামান্য চলাফেরার ধাক্কাতেই এগুলো পুরো খসে পড়ছে। তখন তোমরা যদি মাথা কাটাও, আচ্ছা আমরা এখানে এসে চলাফেরা করছি, তার একটা পা রাখছি, তার একটা ভাইব্রেশনে হয়তো খসে খসে পড়ছে, ওইগুলোকে তো আমার মাথায় কাজ করবে না। তার আগেই হয় হার্ট ফেল করবে, নাহলে দৌড়ে পালানোর চেষ্টা করবে। যাই হোক, দু তিনটে চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। দু তিনটা চামচিকা বিবাদ করবে আপনাদের সঙ্গে ঘরের অধিকার নিয়ে। কারণ তাদের ঘরে আপনারা এসেছেন, জায়গা করছেন, তাদের ঘরে এসে
তাদের ডিস্টার্ব করছেন, তাদের বিরক্ত করছেন না, তাহলে সারা রাত ধরে তারা বিরক্ত হচ্ছে। হয়তো 2-3টা চামচিকার মধ্যে কে আছে? বউ বাচ্চা, তোমার স্বামী স্ত্রী আর বাচ্চা 3জন আছে, ছোট সংসার, সুখী পরিবার, শান্তিতে সুখে সংসার করছে। হঠাৎ করে আপনারা এসে ডিস্টার্ব করলে তারা কি ছাড়বে নাকি? সারা রাত ধরে তারা বিরক্ত করবে আপনাদের, সারা রাত ধরে আপনাদের সঙ্গে বিবাদ করবে, সংঘাত করবে। আপনাদেরকেও তারা চেষ্টা করবে এখান থেকে সরাতে, এখান থেকে ভাগাতে চেষ্টা করবে। ব্র্যাকেটে রাখো 2-3টা চামচিকাকে, 2-3টা চামচিকাকে ব্র্যাকেটে রাখো। তাহলে ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। তেলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার 2টি বন্ধুর, একজন পানরসিক ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। দোসর মানে কি? দোসর বন্ধু, বন্ধু ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো। একজন পানরসিক, এটা ব্র্যাকেটে। অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর, এটাও ব্র্যাকেটে। যে পানরসিক সে পান খেতে না, কিন্তু এর আগেও বলেছি পানরসিক যে পান করতে ভালোবাসে, অর্থাৎ ড্রিঙ্কস করছে, পান করছে, নেশা করছে। আর পানরসিক মানুষ একবারে আকণ্ঠ পান করে আনন্দ নেবে, বেভোর হয়ে যাবে একবারে। আর একজন হচ্ছে ঘুমোতে খুব ভালোবাসে, নিদ্রাবিলাসী, নিদ্রার মধ্যে বিলাসিতা খুঁজে পায়, আরাম খুঁজে পায়, আনন্দ সুখ খুঁজে পায়। আর এত ঘুমোতে ভালোবাসে, এত ঘুমোতে ভালোবাসে, তাকে কুম্ভকর্ণের দোসর বলাটা খুব একটা ক্ষতি হবে না, অন্যায় হবে না বললে। দোসর মানে বন্ধু। তো আমি এর আগেও ব্যাখ্যা করেছিলাম যে যারা আমাদের বন্ধু হয়, আমরা যেরকম সচরাচর সেরকম ধরনের মানুষকেই আমরা বন্ধু করি। আমাদের মানসিকতার সঙ্গে মিললে, আমাদের স্বভাবের সঙ্গে মিললে, আমাদের কাজকর্মের সঙ্গে মিললে তাকেই আমরা সবথেকে আপন, একবারে কাছের বন্ধুর জায়গা দিই। তাহলে কুম্ভকর্ণের দোসর কেন? কারণ কুম্ভকর্ণও ঘুমাতে ভালোবাসে, আর কল্পকথকের বন্ধুটাও ঘুমাতে ভালোবাসে, তাই কুম্ভকর্ণের দোসর, কুম্ভকর্ণের বন্ধু বলাটা সাজে। ঘরে পৌঁছেই মেঝের ওপর কোনো রকমে শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে, মানে শতরঞ্জিটা ভালো করে বিছাতে না বিছাতেই বাস একজন তার উপরে নিজেকে বিস্তৃত করে ফেললো, একবারে বিস্তৃত, একবারে নিজেকে মেলে দিল, দিয়ে টান টান হয়ে শুরু করলো নাক ডাকা, ঘুমিয়ে গেল। আরাম, কতকাল ঘুমোতে পারিনি বাড়িতে থেকে, সংসারের জ্বালায়, উৎপাতে, বউর জ্বালায় কতকাল ঘুমোতে পারিনি। এখানে এসে একটু শান্তির ঘুম ঘুমিয়ে নিই। এই ঘুমের কথা শুনে আমারও যেন চোখটা টেনে যাচ্ছে, একটু ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, রাত হয়ে গেছে। তো ব্র্যাকেটে রাখো শতরঞ্জি। শতরঞ্জি ব্র্যাকেটে। শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবে, নাক ডাকাবে। আর অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবে, পান পাত্রে। তাহলে পান পাত্রে যদি নিজেকে নিমজ্জিত করে দেয়, ডুবিয়ে দেয়, তাহলে বোঝা যাচ্ছে পান করা না পান খাওয়া? পান করা, রঙিন জলে পান করা, একবারে নিমজ্জিত করে দেয়, মানে আকণ্ঠ গেলা, যেন কোনোদিন খেতে পায়নি। আর খাওয়ার সুযোগ যদি এসেও থাকে সেই মতো আরাম করে খেতে পারেনি বা সুযোগ পায়নি। এখন শান্তিতে কেউ আটকাবে না, যত খুশি খাওয়া যায়, খেয়ে দিয়ে উল্টে পড়েছে। রাত বাড়বে, রাত বাড়বে আস্তে আস্তে। একজন তো ঘুমিয়ে পড়ল, আর একজন পান করে নেশাগ্রস্ত হয়ে আচ্ছন্ন হয়েও শুয়ে পড়ল। ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। লণ্ঠন, যার কাচের, লণ্ঠনের যে কভারটা, ওপরের যে অংশটা, যেটা আবরণটা, সেটা তো কাচের হয়। টেবিল ল্যাম্প হোক, হ্যারিকেন হোক, লণ্ঠন হোক, কাঁচ পরানো থাকে না? এইবারে এটা একটা বিজ্ঞানের যুক্তিসঙ্গত ব্যাপার যে টেবিল ল্যাম্প বলো
কেরোসিনের টেবিল ল্যাম্পের কথা বলছি। কেরোসিনের টেবিল ল্যাম্প দেখেছো তোমরা? হ্যাঁ স্যার দেখেছি। তো কেরোসিনের টেবিল ল্যাম্পের কিংবা হ্যারিকেনের গোড়ার দিকে যদি বা মাঝখানের দিকে যদি কাঁচটা ছোট অল্প একটু ভাঙা থাকে, ফাটা থাকে বা ভাঙা থাকে, তাহলে টেবিল ল্যাম্পের বা হ্যারিকেনের বা ল্যাম্পের আলোর যে শিখাটা, ওই শিখাটা কিন্তু একটু লম্বা হয়ে যায় এবং ওই শিখাটা এত লম্বা হয়ে গিয়ে কি করে না, তার আগার দিকে আস্তে 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 কালি পড়তে থাকে কাঁচের উপরে এবং শিখাটা নড়তে থাকে আর কালি পড়তে থাকে। নীল ফ্লেমটা দেখা যায় না। তার মানে বুঝতে হচ্ছে ভাঙা লণ্ঠন বলেই কিন্তু কালিটা পড়ছে, কারণ হাওয়া পাস করছে, বাতাস পাস করছে, তাই শিখাটা একটু ওপরের দিকে জ্বলছে। আর যদি ভাঙা না হতো তাহলে কিন্তু অতটা কালি পড়তো না। তাহলে ভাঙা লণ্ঠনকে ব্র্যাকেটে রাখো। ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালি পড়তে 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 পুরো কালিমালিপ্ত হয়ে, মানে একবারে অন্ধকার হয়ে যাবে, কালিময় হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। আর যেই অন্ধ হয়ে যাবে কি হবে, সেই সময় কারা এসে ঝাঁপিয়ে পড়বে? অ্যাটাক। অ্যাটাক কারা? স্যার এখানে যে তালিবানের বাচ্চা মশার দল অ্যাটাক করবে। স্যার কোড লাইনটা আন্ডারলাইন করতে বললাম, আমরা আন্ডারলাইন করতে বললাম না, ব্র্যাকেটে রাখতে বললাম। ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনিকে ব্র্যাকেটে রাখো। এটা তো আমরা জানি যে আলো জ্বলে রয়েছে, আমরা শুয়ে আছি, খুব বেশি মশা লাগে না, কিন্তু আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে থাকো, তো মশা এসে একদম জড়িয়ে ধরবে। তারপরে ঘুমিয়ে গেলে তো আরও মশা তাড়াতাড়ি আসে, ঝাঁকে ঝাঁকে আসে, নিঃশ্বাসের সঙ্গে একটা গন্ধ থাকে যেটা টানে। যাই হোক, তো কাঁচের চিমনি যেই কালিমালিপ্ত হয়ে অন্ধ হয়ে যাবে, তার মানে জায়গাটা একবারে অন্ধকার হয়ে গেল। যেই অন্ধকার হয়ে গেল, কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা, নাবালক না, সাবালক, সাবালকের ইংরেজি কি, নাবালকের ইংরেজি কি? অ্যাডাল্ট। সাবালক মশা অ্যাডাল্ট। কত বছর বয়স ছেলেদের? 18। মেয়েদেরও তাই, তাই তো? তাহলে 18 বছর বয়স সাবালক মশা, তার মানে একটু স্বাধীনতা পাবে, এখানে ওখানে যাওয়ার স্বাধীনতা পাবে, একটু নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাবে, একটু লড়াই করার ক্ষমতা আছে শরীরে, বাচ্চাদের মতো না তো। নাবালক হলে দেহে শক্তি নেই, যে কেউ তাকে হারিয়ে দিতে পারে, যে কেউ তাকে বিপদে ফেলতে পারে। তাহলে সাবালক মশা তারা নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, গায়ে শক্তি আছে, লড়াই করতে পারবে, রক্ত শুষে খেতে পারবে। তাহলে যেই অন্ধকার হয়ে গেল, কোথা থেকে মশার দল খবর পেয়ে গেছে? কোন রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা, সমর্থ বেশ শক্তিশালী সাবালক মশা অ্যাডাল্ট, তারা কি করবে? খবর পেয়ে গেছে। কেউ তাদেরকে টেলিফোনে খবর দেয়নি, সব বেতার যোগে খবর পেয়ে গেছে। তার নেই, বেতার যোগে খবর পেয়ে গেছে। বেতার সংকেতে খবর পেয়ে তারা জড়ো হয়েছে। জড়ো হয়ে কী করতে চাইছে? লেখক বেশ মজা করেই বলেছেন, 3 জনকে অভিনন্দন জানাবে, নবাগতদের অভিনন্দন জানাবে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগত জানাবে আর অভিনন্দন, কনগ্রাচুলেশন, আপনারা এসেছেন, বিরাট কিছু আপনাদের প্রাপ্তি হয়েছে জীবনে, অভিনন্দন জানাবে এবং তাদের সঙ্গে সনিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। সনিত মানে কি? সনিত মানে রক্ত, রক্ত। সনিত সম্বন্ধ মানে রক্তের সম্বন্ধ। মশাদের রক্ত মশার রক্ত, মানুষের রক্ত মানুষের রক্ত। তাহলে আমাদের সঙ্গে মানুষ আর মশার সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, ভালো সুসম্পর্ক গড়ে তুলতে হয়,
তাহলে আমাদের মধ্যে যদি একটা রক্তের সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক যাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। তাহলে মশা যখন রক্ত খাচ্ছে তখন মানুষের রক্ত মশার দেহে চলে এলো, তাহলে একটা সম্বন্ধ তৈরি হলো না, শনির সম্বন্ধ, রক্তের সম্বন্ধ তৈরি হলো না। মজা করে বলে লেখক বলছে, এই জন্য এসছে শনির সম্বন্ধ স্থাপন করবে, মানে রক্ত টানতে এসছে, রক্ত খেতে এসছে। আর আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি থেকে বুঝবেন। দাগ দাও, দাগ দাও। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন, এটা দাগ দাও। প্রশ্ন লেখো। প্রশ্ন লেখো, আপনি কি বুঝবেন? না, গল্পকথক বুঝতে পারবে যদি অভিজ্ঞ হয়, যদি মশা চিনতে পারেন, মশা চেনার মতো অভিজ্ঞতা থাকে, তাহলে বুঝতে পারবে এই যে মশাটা, এই যে মশাগুলো, এই মশা হচ্ছে মশাদের মধ্যে সবচেয়ে কুলীন, মানে অভিজাত। আগের দিনে কুলীন ব্রাহ্মণ ছিল, অভিজাত বনেদি কুলীন ব্রাহ্মণ, সব থেকে কুলীন, এখানকার মশাদের মধ্যে সব থেকে কুলীন, অভিজাত। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস, অ্যানোফিলিস মশা। আর যে অ্যানোফিলিস মশা বাহন করে, বয়ে নিয়ে যায় কাকে? কোন দেবীকে? ম্যালেরিয়া দেবীকে বয়ে নিয়ে যায়। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস, ব্র্যাকেটে। আরও ব্র্যাকেটে রাখো, মশাদের মধ্যে সবচেয়ে কুলীন, এই কথাটাকেও ব্র্যাকেটে রাখো, এমসিকিউর প্রশ্ন হবে। মশাদের মধ্যে সব থেকে কুলীন মশার নাম কি? না, অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। আপনার দুই বন্ধু কিন্তু দুটো কারণে অচেতন হয়ে আছে। একটা কারণ, একজন নিদ্রাবিলাসী, ঘুমিয়ে পড়েছে শতরঞ্জির ওপরে, আর একজন পান রসিক, পান পাত্রে নিজেকে নিমজ্জিত করেছে, করেই একেবারে কাহিল। দুই বন্ধু দুই কারণে অচেতন, দাগ দাও। প্রশ্ন লেখো, দুই বন্ধু কি কি কারণে অচেতন? দুই বন্ধু কি কি কারণে অচেতন? ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। গল্পকথক মানে গল্পকথকের সঙ্গে আমরা সঙ্গী, গল্পকথক কিন্তু এখানে গল্পের নায়ক। আর নায়ক সহজে হার মানে না। নায়ক কিন্তু এই সমস্ত কাজকর্ম করে সময় নষ্ট করে না, সময় অপচয় করে না। নায়ক কিন্তু অচেনা, অজানা, অদেখা জায়গাটাকে ভালো করে পরখ করে, দেখে, ঘুরে দেখে, আবিষ্কার করতে চায়, কিছু অজানাকে উদ্ঘাটন করতে চায়, অজানাকে, অদেখাকে দেখতে চায়, নতুন কিছু নেশায় ছুটে যায়, এবং তারাই হয় নায়ক। আমাদের প্রত্যেকের মধ্যে একটা নায়ক সুলভ সত্তা বর্তমান, আর মেয়েদের মধ্যে নায়িকা সুলভ সত্তা বর্তমান। আর সেই নায়ক নায়িকার সত্তাটা যখন প্রবল হয়, টেনে নিয়ে যায় তাকে, সেই হয়ে উঠতে পারে নায়ক। সবাই নায়ক উঠতে পারে না, সবাই নায়িকা হয়ে উঠতে পারে না, কিন্তু প্রত্যেকের মধ্যে নায়িকা বা নায়কের সত্তা বর্তমান রয়েছে, যে ভয়কে জয় করতে পারে, যে সাহস দেখাতে পারে, যে সবাইকে একত্রিত করতে পারে, যে নতুন কিছু আবিষ্কার করতে পারে, উদ্ঘাটন করতে পারে, যার কাছে সবার মতো সচরাচর সাধারণ পথ ধরে হাঁটাটা প্রকৃত হাঁটা নয়, যার কাছে মনে হবে সবাই তো সোজা হাঁটছে, আমি হাঁটবো অন্য রাস্তায়, অন্য পথে, ব্যতিক্রমী পথে, আমি তাই গল্পের নায়ক। আর এদের জীবন নিয়েই কিন্তু হয় চলচ্চিত্র, এরাই নায়ক হয়ে ওঠে। নায়ক আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু হয়ে ওঠার জন্য নায়ক সুলভ সেই বৈশিষ্ট্যগুলোর প্রকাশ খুব জরুরি। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তিনজনের মধ্যে নায়ক কে? গল্পকথক। তাই গল্পকথক যদি নায়ক হয়, গল্পকথক এখানে ঘুমোতে আসেননি, গল্পকথক এখানে পান করে একবারে অচেতন হয়ে পড়তে আসেনি। গল্পকথক এরকম জায়গাটাকে উপলব্ধি করতে চাইছে। তাহলে দুইজন যখন ঘুমিয়ে পড়ল, মানে অচেতন হয়ে গেল, তখন গল্পকথক কি করবে? তার তো তাড়াতাড়ি ঘুম ধরছে না, তাহলে জায়গাটাকে একটু দেখি, এদিক ওদিকে একটু ঘুরে দেখি, এমন সুন্দর জ্যোৎস্না রাতে, এমন
জায়গাটার রহস্যময়তাটাকে ভালো করে উপলব্ধি করি। তাই শুধু এটাই নয়, এটার সাথে সাথে এখানে আমাদের গল্পে কিন্তু আছে যে প্রচণ্ড গরম পড়েছে, গুমোট গরম। আর সেই গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। গুমোট গরমকে ব্র্যাকেটে রাখো। গুমোট গরম থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার জন্যই কিন্তু যাচ্ছে। এখানে জায়গাটা যেন বদ্ধ অবস্থায়, ছাদে গেলে একটু বাতাস টাতাস লাগবে, হাওয়া বাতাস লাগবে। গুমোট গরমকে ব্র্যাকেটে, হ্যাঁ ভ্যাবসা গরম। আর টর্চকে ব্র্যাকেটে রাখো। টর্চটা হাতে নিয়ে গল্পকথক উঠছেন, নায়করূপী গল্পকথক উঠছেন জায়গাটাকে দেখার জন্য, ঘুরে দেখার জন্য, গরম থেকে একটু নিস্তার পাওয়ার জন্য। তাহলে টর্চটাকে হাতে নিয়ে প্রায় ভেঙে পড়েছে, ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ওপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। ছাদে উঠছে, হঠাৎ করে এক জায়গায় পা পড়লো, পা পড়ে সেখান থেকে একটা ধস নেমে এলো, সেখান থেকে ইট টালি খসে পড়ল। প্রতি মুহূর্তে পা রাখছে, ইট টালি খসে পড়ছে। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত্র করবার চেষ্টা করবে, আপনাকে নিরস্ত করা, আপনাকে আটকানোর চেষ্টা করবে, আপনাকে উঠতে দেবে না। পা দিলেই সব কিছু যেন ধস নেমে আসছে। আর আমরা কি ভাববো? সেই রুষ্ট আত্মা কিছুতেই তাকে উঠতে দেবে না, সে যেন পা ধরে টেনে রাখার চেষ্টা করছে, যেখানে পা দিচ্ছে সেখানকার সমস্ত কিছু যেন ধসিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু নায়ক কোনো বাধাকে বাধা বলে মানে না। নায়ক ভূতের ভয় পায় না। নায়ক দুর্বার গতিতে সমস্ত বাধাকে সরিয়ে দিয়ে জয় করবেই। তাই আপনাকে নিরস্ত করার চেষ্টা করলেও, আটকানোর চেষ্টা করলেও, আপনি তো নায়ক, তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। সমস্ত অগ্রাহ্য করবেন, সমস্ত কিছুকে, যত বাধা সমস্ত অগ্রাহ্য করে আপনি ভাববেন না আমি তো উঠবই, উঠে আমি দেখব কি আছে, আমাকে দেখতেই হবে। আর যে এইরকমভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এরকমভাবে তার নিজের লক্ষ্যে স্থির থাকে, সেই হয়ে উঠতে পারে সবার মধ্যে একজন নায়ক। এবারে ছাদে উঠে এলো, ছাদে উঠে গিয়ে কি দেখবে? ডাক দাও, ছাদে গিয়ে দেখবেন। ডাক দাও, ছাদে গিয়ে দেখবেন। ছাদে গিয়ে কি দেখবে? প্রশ্ন লেখো, ছাদে গিয়ে কি দেখবে? না, ছাদে গিয়ে দেখবে অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। আলিশা, আলিশা মানে কি? কর্নিশ যেটাকে বলা, কার্নিশ যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম খোলা ছাদের কথা ভাবো। একদম তিনতলার, বেশিরভাগের বাড়ি তো এখান থেকে তিনতলার খোলা ছাদ। কিছুটা পাঁচিল দেওয়া থাকে না, কিছুটা অর্ধেক পাঁচিল চারদিকে উঁচা, ছাদের ওপরে চারদিকে পাঁচিল দেওয়া থাকে। ওই পাঁচিলের গোড়া থেকে একটু কার্নিশ বেরিয়ে থাকে, তো সেটা হচ্ছে আলিশা। ওই আলিশাগুলো ভেঙে চলে গেছে। তাহলে অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। আলিশা ভেঙে ব্র্যাকেটে রাখো। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী। পঞ্চম বাহিনী বলতে এখানে ষড়যন্ত্রকারী বাহিনী, গাছের কথা বোঝানো হয়েছে। পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। পঞ্চম বাহিনী রথ বাহিনী, পদাতিক বাহিনী, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, আর কি বিমান বাহিনী, এখন আবার নৌবাহিনীও আছে। যাই হোক, রাজা রাজরাদের যে বাহিনী ছিল, বাহিনী পঞ্চম বাহিনী, সেই পঞ্চম বাহিনীর মধ্যে কেউ না কেউ তো থাকতো যারা কি করতো, হ্যাঁ গুপ্তচর বাহিনী, একদম একদম। সেই পঞ্চম বাহিনী, বিভিন্ন বাহিনীর মধ্যে গুপ্তচর তো থাকতো। তারা কি করতো? গোপনে গোপনে ষড়যন্ত্রের কাজটা চালিয়ে যেত। তাহলে এখানে অরণ্যের মধ্যে যে পঞ্চম বাহিনী, গুপ্তচর বাহিনী, তারা কারা? এখানে
গাছগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট গাছ, গাছের মধ্যে কিছু নির্দিষ্ট গাছ যারা গোপনে গোপনে কী করে, নিজেদের শিকড় চালিয়ে একবারে দেওয়াল ফাটিয়ে দেয়। কোন গাছ আছে এমন? হ্যাঁ, বট গাছ, অশ্বত্থ গাছ, এগুলো। তাহলে অরণ্যের পঞ্চম বাহিনীকে ব্র্যাকেটে রাখো। অরণ্যের পঞ্চম বাহিনী মানে ষড়যন্ত্র বাহিনী। এই বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে দিয়েছে, মানে এখানে গাছের কথা বোঝানো হয়েছে। দিয়ে কী করেছে, অট্টালিকার ধ্বংসের কাজটাকে অনেকখানি এগিয়ে দিয়েছে, অনেকখানি বাড়িয়ে দিয়েছে। যদি গাছগুলো দেওয়ালে না হতো, শেকড় দিয়ে যদি এখানকার দেওয়ালের ফাটলটাকে বাড়িয়ে না দিত, তাহলে হয়তো এখানকার অট্টালিকার জরাজীর্ণতা আরও একটু টিকে থাকতো, তাড়াতাড়ি এত জরাজীর্ণ হতো না, আর একটু দীর্ঘস্থায়ী হতো। যাই হোক, এরা কী করেছে, ক্ষয়ের কাজটা, ভাঙার কাজটাকে এগিয়ে দিয়েছে গাছগুলো শিকড় চালিয়ে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। কেমন যেন রুক্ষ শুষ্ক, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, আলিশা ভেঙে পড়ছে, জরাজীর্ণ, তার মানে কি রুক্ষ শুষ্ক। কিন্তু ম্রিয়মান জ্যোৎস্নায়, চাঁদের আলোয় চারদিকটা কেমন মনে হবে, স্বপ্নের মতো, কেমন মনে হবে, অপরূপ, অসাধারণ, মোহময়, একটা মোহের আবেশে যেন আচ্ছন্ন হয়ে যাবে এই পরিবেশটাতে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি, রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন। অনেকের মধ্যে যারা নায়ক হয়ে ওঠে, তাদের মধ্যে তো নায়ক সুলভ সত্তাটা জেগে যায়। আর নায়ক সুলভ সত্তা যখনই জাগে নায়কের মধ্যে বা ব্যক্তির মধ্যে, নায়ক সুলভ সত্তা যখন জাগে, তখন মন কিন্তু এরকম পরিবেশে কাউকে আশা করে, কারোর প্রত্যাশা রাখে। নায়কের কিন্তু কথা বলছি আমি, যখন কারোর মধ্যে নায়ক সুলভ সত্তাটা জেগে ওঠে আর এরকম পরিবেশে সে উপস্থিত হয়, তখন তার মন কিন্তু যেন কাউকে চায়, মনে মনে সে যেন কাউকে চায়, হয়তো আশা করে আমি হয়তো এমন কাউকে দেখতে পাবো। এই পরিবেশটাতে তার দেখা পাওয়াটা অনেক বেশি মানানসই। কি বলছি ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? নায়ক কিন্তু এরকম প্রত্যাশা রাখে। তাহলে গল্পকথক যদি এখানে নায়ক হয়ে ওঠে আর তার যদি মনে হয় এই যে চারদিকের পরিবেশটা, এই পরিবেশটা কেমন না মায়ামী পরিবেশ, স্বপ্নের পরিবেশ, এই পরিবেশটাতে মনে হচ্ছে এই পরিবেশটা যেন অপরূপ মোহময় একটা পরিবেশ। আর খানিকক্ষণ যদি চেয়ে থাকা যায়, তাহলে মনে হবে যেন মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরী, যেন একটা মায়াপুরী, পাতালপুরীর রাজ্যে যেমন একটা মায়াপুরী রচিত হয়ে আছে গল্পকথায়, রূপকথার গল্পে, ঠাকুরমার ঝুলিতে, যেখানে কি রয়েছে, মৃত্যু সুষুপ্তি, মৃত্যু যেন ঘুমিয়ে রয়েছে, মৃত্যু সুষুপ্তিমগ্ন, চারদিকে যেন একটা ঠান্ডা মৃত্যুর শীতলতা। রাক্ষসীর সেই মায়াপুরী পাতালপুরী, যে পাতালপুরীতে ঘুমিয়ে রয়েছে বা ঘুম পাড়িয়ে রেখেছে, প্রায় অচেতন করে রেখেছে, মৃত প্রায় করে রেখেছে রাজকন্যাকে। মাথার কাছে একটা কাঠি, পায়ের কাছেও একটা কাঠি। বলো, মাথার কাছে পায়ের কাছে কি, কোনটা কোন দিকে কোন কাঠি? মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি। সোনার কাঠি মানে জীবন কাঠি, রূপোর কাঠি মানে মরণ কাঠি। সোনার কাঠি ছুঁয়ে দিলেই জেগে উঠবে রাজকন্যা, আবার রূপার কাঠি ছুঁয়ে দিলে মারা যাবে, মানে অচেতন হয়ে যাবে। তাহলে সেই রাজকন্যাকে উদ্ধার করার জন্য নায়ক তো পাতালপুরীর রাজ্যে মায়াপুরীতে প্রবেশ করেছিল, রাজপুত্র। রূপকথার গল্পে ঠাকুরমার ঝুলিতে রাজপুত্র কিন্তু পাতালপুরীতে প্রবেশ করে রাজকন্যাকে উদ্ধার করেছিল। ওই রাক্ষসীর প্রাণ ভোমরা, প্রাণ ছিল কোথায়? টিয়া পাখির মধ্যে, না? তাহলে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মনে হচ্ছে যেন মৃত্যুর রাজ্য, মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে
প্রকোষ্ঠ মানে কুঠুরি, কোনো গোপন গুপ্ত কুঠুরিতে বন্দিনী রাজকুমারী আটকে আছে। বন্দিনী রাজকুমারীকে আটকে রাখা হয়েছে। সেই বন্দিনী রাজকুমারী সোনার কাঠি আর রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, যুগ যুগান্তর ধরে এইভাবে গাঢ় তন্দ্রায় গাঢ় ঘুমে অচেতন হয়ে রয়েছে। আর আপনি এসেছেন নায়ক হয়ে, রাজপুত্ররূপী নায়ক হয়ে আপনি এসেছেন তাকে উদ্ধার করার জন্য। তা আপনি টের পাবেন, সবটাই মনের ব্যাপার। দাগ দাও, তা যেন আপনি টের পাবেন। প্রশ্ন লেখো, কে কি টের পাবেন? তাহলে গল্পকথক টের পাবেন যে চারদিকের পরিবেশটা যেন মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরী, আর সেই মায়াপুরীর কোনো গোপন বা গুপ্ত কুঠুরিতে রাজকন্যা রূপার কাঠি সোনার কাঠি নিয়ে পাশে নিয়ে যুগান্তরের গাঢ়তন্দ্রায়, যুগ যুগান্তর ধরে গাঢ়তন্দ্রায় বা ঘুমে নিমগ্ন হয়ে রয়েছে। এটা আপনি টের পাবেন, মানে এটা আপনি উপলব্ধি করতে পারবেন গল্পকথক। ঠিক সেই মুহূর্তে আপনি ভাবছেন এরকম কিছু একটা হবে, আপনি ভাবছেন, আপনি আশা করছেন, আর ঠিক সেই সময় যদি এরকম কিছু একটা ঘটে, সেই মুহূর্তে অদূরে মানে নয় দূরে মানে কাছাকাছি সংকীর্ণ রাস্তার ওপারে, এদিকে জরাজীর্ণ অট্টালিকার ছাদে আপনি, আর পাশ দিয়ে একটা রাস্তা আছে, সংকীর্ণ একটা সরু রাস্তা, আর ওই রাস্তার ওধারে কিছুক্ষণ আগে পর্যন্ত আপনার মনে হয়েছিল ওটা একটা ভগ্ন স্তূপ, ওটা কোনো বাড়ি নয়, ভগ্ন স্তূপ, ভগ্ন হয়ে গেছে, স্তূপের মতো ওখানে রয়েছে, যেটাকে ভগ্নস্তূপ বলে মনে হয়েছিল, আসলে ওটা কিন্তু একটা জীর্ণ বাড়ি। সেই ভগ্নস্তূপের একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। জানালায় একটা আলো এসে দাঁড়াবে, আলো হয়তো কেউ রাখবে, আলোর ক্ষীণ রেখা হঠাৎ করে আপনার চোখে পড়বে। দেখুন, আপনি নায়ক, আপনি কিন্তু এরকম একটা আশা রেখেছিলেন, আর সেটাই সত্যি হচ্ছে। ব্র্যাকেটে রাখবে জানলায় আলোর শিখা, ব্র্যাকেটে রাখো। তাহলে তারই যে একটি জানালায় একটি আলোর শিখা, আলোর রেখা এসে ক্ষীণ রেখা এসে আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়া মূর্তি এসে দাঁড়াবে। সেই আলোর শিখাকে আড়াল করে রহস্যময় ছায়া মূর্তি, কারণ এই রকম ধরনের মূর্তি আপনি আগে দেখেননি, তাই রহস্যময় বলা হয়েছে। রহস্যময় ছায়া মূর্তি। ধরে নাও এই যে আলোটা জ্বলছে, জ্বলছে আলো, তোমরা ওধারে বসে রয়েছো, তাহলে আলোটা যদি এখানে দাঁড়ায়, মানে আলোটা সামনে আছে পেছনে দাঁড়ায়, তাহলে ছায়ামূর্তিটা কি বোঝা যাবে? তাহলে কোথায় দাঁড়াতে হবে? আলোর সামনে এসে দাঁড়াতে হবে। এরকম একটা দাঁড়ালে দেখবে ওধার থেকে কিন্তু একটা মনে হবে যেন একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে, কারণ আলোর শিখাকে আড়াল করে বলেছে, আলোর শিখাকে আড়াল করে একটা রহস্যময় ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। যদিও তোমরা গল্পটা পড়েছো তাই বুঝতে পারছো, বলতেও পারবে। বলো তো কে দাঁড়িয়েছে এসে? কার ছায়ামূর্তি? কোনো রুষ্ট আত্মা কি? কোনো প্রেতাত্মা, ভূত, না কার? কার? যামিনী, 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 যামিনী। কিন্তু গল্পকথক তো জানে না। গল্পকথক ভাবছে এই রহস্যময় ছায়ামূর্তি কে? এত রাতে কেন তার চোখে ঘুম নেই? সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি এসে দাঁড়াবে, আর গল্পকথক ভাববে গভীর নিশীথ রাত্রে, একেবারে গভীর নিঝুম রাতে কে যে এই বাতায়নবর্তিনী। বাতায়ন মানে কি? জানলা, জানলা, হ্যাঁ হ্যাঁ জানালা। বাতায়নবর্তিনী, জানালায় এসে দাঁড়ানো বা বাতায়নে বা জানালায় এসে বিচরণ করছে। বাতায়ন তথা জানালায় এসে বিচরণ করছে। বাতায়নবর্তিনীকে ব্র্যাকেটে রাখো। তাহলে আপনি ভাববেন গভীর রাতে, নিশীথ রাতে কেই বাতায়নবর্তিনী? হ্যাঁ, কে? কেন তার চোখে ঘুম নেই? আপনি ভাবার চেষ্টা করবেন, কেন এত রাতে ঘুম নেই, কী ভাবছে, কেন এখানে এসে দাঁড়াচ্ছে? আপনি ভাববার চেষ্টা করবেন। দাগ দাও, দাগ দাও, আপনি ভাববার চেষ্টা করবেন। প্রশ্ন লেখো, কে কি ভাবার চেষ্টা করবেন? তারা গল্পকথক ভাববার চেষ্টা করবেন এই গভীর নিশীথ রাতে আলোর শিখাকে আড়াল করে বাতায়নবর্তিনী এই ছায়ামূর্তি আসলে কে, কেন তার চোখে ঘুম নেই, এটাই ভাবার চেষ্টা করবেন।
কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ তার চোখে কেন ঘুম নেই, কেন এসে সে দাঁড়িয়েছে, কেন পাইচারি করছে। গল্পকথক তো তাকে জানে না, চেনে না, তাহলে গল্পকথকের কি বোঝা সম্ভব তার চোখে কেন ঘুম নেই? জানা সম্ভব না স্যার। না। কিন্তু আমরা হলে অনেকে কি ভাবতাম, না স্যার। আমরা হলে একে কি ভাবতাম, আমরা হলে একে এই ছায়ামূর্তি কোনো মানুষের নয়, আমরা ভাবতাম হ্যাঁ প্রেতাত্মা। কিন্তু কিছুই বুঝতে পারবেন না কেন তার চোখে ঘুম নেই। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। দাগ দাও, খানিক বাদে মনে হবে, দাগ দাও। প্রশ্ন লেখো, খানিক বাদে কার কি মনে হবে? খানিক বাদে গল্পকথকের মনে হবে ওই যে বাতায়নবর্তিনী আলোর শিখাকে আড়াল করে এসে দাঁড়িয়েছে, ওটা আপনি চোখে ভুল দেখছেন, ওটা আপনার চোখের ভ্রম, ওটা ঠিক নয়। কেন? কারণ মুহূর্তের মধ্যে ওই ছায়ামূর্তি সরে যাবে। সবই বুঝি আপনার চোখের ভ্রম, এটাও দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটিকে চোখের ভ্রম বলা হয়েছে? ভ্রম বা ভ্রান্তি বা ভুল, কোনটিকে চোখের ভ্রম বলা হয়েছে? তাহলে এই যে ছায়ামূর্তি এসে দাঁড়াবে আলোর শিখাকে আড়াল করে, এই বাতায়নবর্তিনী, একে আপনার ভুল বা ভ্রান্তি মনে হবে। আগের লাইনটাও দাগ দেবে, বাদ দিয়ে গেছি আমি, দাগ দাও। কিন্তু কিছুই বুঝতে পারবেন না, এটা দাগ দাও। কিন্তু কিছুই বুঝতে পারবেন না, দাগ দাও। প্রশ্ন লেখো, কেন কিছু বুঝতে পারবেন না? কারণ ওই বাতায়নবর্তিনী ছায়ামূর্তি সরে গেছে। বাতায়ন থেকে অর্থাৎ জানলা থেকে সেই ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে, হয়তো বা আলোটাকে নিভিয়ে দেওয়া হয়েছে বা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে, তাই ক্ষীণ রেখা মুছে গেছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। বুদবুদ, জলে বুদবুদ উঠতে থাকে, আমরা অনেকেই লক্ষ্য করেছি। অ্যাকোরিয়াম যাদের আছে তারা ভালোভাবে লক্ষ্য করেছে। ঝর্ণা থেকে যখন জল পড়ে তখন আবার জল পড়ে আবার বুদবুদের মতো ওঠে। সাবানের ফেনাতেও আমরা অনেক সময় দেখেছি বুদবুদ কিন্তু জল, স্বচ্ছ জলে ওঠে, আমরা দেখেছি কি না? দেখেছি তো, বলো। হ্যাঁ, তো সেই জলের গভীর থেকে বা জল থেকে উঠে আসা বুদবুদ বাইরে বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে মিলিয়ে যায়। তাহলে আমাকে এখানে বলো, এখানে জলের বুদবুদটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? মানে জলের বুদবুদের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? ছায়ামূর্তিটাকে। ব্র্যাকেটে রাখো, জলের বুদবুদ। বুদবুদ, স্বপ্নের বুদবুদ বলা হয়েছে। আসলে স্বপ্নের বুদবুদ কেন বলা হয়েছে? বুদবুদ যেমন জলের উপরে উঠে এসে বাতাসের সংস্পর্শে মিলিয়ে যায়, ঠিক তেমনিভাবে স্বপ্নটা কি বাস্তব? স্বপ্নটা বাস্তব নয়, কারণ আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে যা দেখি সেটা বাস্তব নয়, সেটা অবাস্তব। হ্যাঁ, সেটা পরবর্তীতে সফল হতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু স্বপ্নের মধ্যে যখন আমরা যেটা দেখছি সেটা কিন্তু বাস্তবে ঘটছে না, সেটা স্বপ্নই দেখছি। তাই স্বপ্নটা ভেঙে গেলে কি হয়? মনে হয় বাস্তবটা যেটা দেখলাম সেটা চলে গেল। তাই বুদবুদ যেমন বাতাসের সংস্পর্শে মিলিয়ে যায়, তেমনি স্বপ্ন ঘুমের ঘোরে আমরা যখন দেখি হঠাৎ করে জেগে উঠলে স্বপ্ন ওটাও মিলিয়ে যায়। এখন গল্পকথকের মনে হয়েছে যে এটা কোনো বাস্তব নয়। এই দৃশ্যটা যা একটু আগে তিনি দেখলেন, সেই দৃশ্যটা যেন স্বপ্ন দেখেছিলেন, চোখের সামনে যেন মুহূর্তে স্বপ্নের মতো সেটা ধরা দিয়েছিল। তাহলে মনে হবে তার যে এই যে ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে, ধ্বংসপুরীটা যেন অতল নিদ্রায় ঘুমে ডুবে রয়েছে, আর সেই অতল নিদ্রা থেকে, জলের গভীর থেকে যেমন বুদবুদ ওঠে, তেমনি ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটা স্বপ্নের বুদবুদ মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য লেখকের জীবনের জগতে ভেসে উঠেছিল। তাই একটু আগে চোখে ধরা পড়েছিল, কিন্তু আবার যখনই সরে গেল মুহূর্তের মধ্যে স্বপ্নের বুদবুদ বিলীন হয়ে গেল।
আপনি আবার সন্তর্পণে মানে অতি সাবধানে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, কারণ যে কোনো সময় ইট বালি ইট টালি এগুলো খসে পড়ছে। তাহলে অতি সন্তর্পণে নিচে নেমে আসবেন। নিচে নেমে এসে কখন দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন, জানতে পারবেন না। আপনিও তো সারাদিনে ক্লান্ত ধকলে, তো নেমে এসে একটু দুই বন্ধুর পাশে একটু জায়গা করে শুয়ে পড়বেন। শুয়ে পড়েই কখন আপনি গভীর ঘুমে ডুবে যাবেন আপনি বুঝতে পারবেন না। তারপরে ঘুম থেকে জেগে ওঠার পরে কি হবে, কি হলো, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সবাইকে টাটা, গুড নাইট।